নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ভারতের ক্ষেত্রে অবশ্যই এটা সুখবর, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিশেষ বন্ধু, এবং একই সঙ্গে বাংলাদেশে যে সনাতনীদের উপর ইউনূস প্রশাসন লাগাতার আক্রমণ চালাচ্ছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে যে ইউনূস প্রশাসন ব্যর্থ, সেটা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন ট্রাম্প। অর্থাৎ ইউনূস আর তার সাঙ্গ পাঙ্গদের দিন গোনা শুরু হলো। খুব বেশি দিন মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না, যদি না তিনি কোর্স কারেকশন করেন। 5ই নভেম্বর রাতে চট্টগ্রামে হাজীগলিতে কি হয়েছে? নির্বিচারে গুলি চালিয়েছে সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। বহু মানুষ হতাহত হয়েছেন, সেনা পুলিশের কয়েকজন আহত হয়েছেন। এখন এই ঘটনাটাকে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া বলছে যে হিন্দুরা আক্রমণ করেছে সেনা এবং যৌথ বাহিনীকে। ঘটনাটা ঘটেছে দিন কয়েক আগে। ওই হাজীগলি হচ্ছে চট্টগ্রামের সোনা এবং ওষুধের পাইকারি ব্যবসা কেন্দ্র। একটা দিনে হয়তো কয়েকশো কোটি টাকার ব্যবসা হয় ওখানে। জামাত ওই ব্যবসাটার দখল নিতে চাইছে, কারণ ওখানকার ব্যবসায়ীদের 80% হচ্ছে হিন্দু। একজন মুসলিম ভদ্রলোক তার ফেসবুক পোস্টে ইসকন সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন, তাতে আপত্তি জানিয়ে সনাতনীরা ভদ্রলোকের কাছে জবাবদিহি চান। তিনি মুচলেখা দিয়ে জানান যে তার ভুল হয়ে গেছে, ব্যাপারটা সেখানেই কিন্তু মিটে যায়। তারপর যে ঘটনাটা ঘটেছে, জামাত এবং উগ্রপন্থীদের চাপে সেনা এবং পুলিশ যৌথ অভিযান চালায়, কারণ জামাতের যুক্তি যে দেশে 92% মুসলিম ধর্মাবলম্বী, সেখানে ধর্মীয় সংখ্যালঘু সনাতনীদের এত আস্পর্ধা হয় কি করে একজন মুসলমানের কাছ থেকে মুচলেখা আদায় করা। তারপর তারা ফেক ন্যারেটিভ তৈরি করেছে যে সনাতনীরা ওই মুসলিম ভদ্রলোককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন। তারপর তারা সেনা এবং পুলিশের যৌথ বাহিনীকে আক্রমণ করেন। বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে অন্য। অর্থাৎ এই ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই কারণে, বাংলাদেশ জুড়ে যে মবক্রেসি চলছে, সেই মবক্রেসিতে আমরা সাধারণত দেখেছি যে ফান্ডামেন্টালিস্টরা, উশৃঙ্খল জনতাই এতে যুক্ত। এখন সেই ন্যারেটিভটা অন্যভাবে খাওয়ানোর চেষ্টা হচ্ছে যে সনাতনীরাও এই মবক্রেসির সঙ্গে একইভাবে যুক্ত। কি বলবেন ইউনূস? কি বলবেন তার উপদেষ্টারা? ডক্টর মাহমুদুর রহমান, আসিফ নজরুল তো সন্ত্রাসবাদীদের মদতদাতা। ওনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং ওনার ভিসা টিসা সব বাতিল করে দেওয়া উচিত। ট্রাম্প ক্ষমতায় আসলে এই লোকগুলো চরম বিপদে পড়বে। মাহমুদুর রহমান তিনি বলছেন ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত। আরে 17-18 কোটি মুসলমান ভাই বোনেরা এই দেশে থাকে, কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি তা বলবো না, কিন্তু তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের কাজে নিয়োজিত। ভারতবর্ষের বহু সাংবিধানিক উচ্চ পদে ধর্মীয় সংখ্যালঘুরা আসীন আছেন, ভবিষ্যতেও তারা থাকবেন। তারা আমাদের মতোই ভারতবর্ষকে নিজেদের দেশ বলে মনে করেন। তাদেরও যেমন এখানে মাটি হবে, আমরাও তেমনি এই দেশেই পঞ্চভূতে বিলীন হব। তাই ভারতবর্ষ সম্পর্কে মন্তব্য করার আগে দুবার ভাবা উচিত এই মাহমুদুর রহমানের মতো উগ্রবাদীদের মদতদাতাদের। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এদের বোলবালা খুব বেড়ে গেছে, আমরা লক্ষ্য রাখছি, ভারতবর্ষ লক্ষ্য রাখছে। চট্টগ্রামের যে ঘটনাটা ঘটেছে সেটা পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা। ইউনূস সরকার ব্যাকড বাই জামাত, হেফাজতে ইসলাম, উগ্রবাদীরা, তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশে এথনিক ক্লিনজিং করতে চাইছে।
তারা চাইছে এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে যাতে সংখ্যালঘুরা দেশ ছাড়তে বাধ্য হয়, তাদের সম্পত্তি ব্যবসা বাণিজ্য তারা দখল করবে। কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের পিঠ থেকে গেছে দেওয়ালে। তারা বলছেন এই বাংলাদেশের মাটিতে সংখ্যাগুরুদের মতো তাদেরও সমান অধিকার। তারা লং মার্চের ডাক দিয়েছেন। চট্টগ্রামের ময়দানে ঐতিহাসিক সনাতনীদের সভা হয়েছে, নেতৃত্ব ছিলেন ইসকনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক। এই হচ্ছে পরিস্থিতি। অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন কিন্তু বন্ধ হচ্ছে না। এমন ভাবে পুরো এলাকাকে অবরুদ্ধ করে পুলিশ ও সেনার যৌথ বাহিনী হিন্দুদের ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে, গ্রেপ্তার করছে। জায়গাটা পুরো হিন্দুদের, ছেলেরা কেউ বাড়িতে নেই। অনেকে বলছেন যে এটা সেই 1971-এর 25শে মার্চের রাতে খান সেনা যে অপারেশন সার্চ লাইট চালিয়েছিল ঢাকায়, তার একটা ছোট সংস্করণ। অর্থাৎ জামাত, হেফাজত, যারা ইউনূস সরকারের মূল চালিকা শক্তি, তারা চাইছে বাংলাদেশে এথনিক ক্লিনজিং হোক এবং হিন্দুরা ভয় পেয়ে তাদের সম্পত্তি ছেড়ে দিয়ে শুধুমাত্র পৈতৃক প্রাণটুকু রক্ষা করার জন্য দেশান্তরী হন, তারপর তারা সেই সম্পত্তি দখল করতে পারবেন। এটাই তাদের ঘোষিত লক্ষ্য। বাংলাদেশে একটা স্লোগান উঠেছিল না, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। তা আফগানিস্তান হতে আর কতটুকু বাকি আছে? আমি সাম্প্রতিক দুটি ঘটনা বলছি। মেহজাবিন চৌধুরী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, তিনি চট্টগ্রাম অঞ্চলে একটা শোরুম উদ্বোধন করার কথা ছিল, করতে পারেননি। কেন? তৌহিদি জনতা আপত্তি জানিয়েছেন। কারণ মেহজাবিন চৌধুরী একজন অভিনেত্রী, তিনি পর্দানসীন নন। তাহলে এই তৌহিদি জনতা রাডিকাল ইসলামের সমর্থক, ঠিক জামাতের মতো। তাহলে একজন যিনি পর্দানসীন নন, তিনি উদ্বোধন করবেন শোরুমে? জামাতের, হেফাজতের ইসলামী ধারণার বিরুদ্ধে এটা। তাই সেই অনুষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া হয়েছিল, অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। শিল্পকলা মঞ্চে কি হয়েছে? ঢাকায় একটা নাটক মঞ্চস্থ হচ্ছিল, জামাতের লোকজন হট্টগোল করে, বলেন যে নাটকের পরিচালককে তাদের হাতে তুলে দিতে হবে, তিনি নাকি আওয়ামী লীগের সমর্থক। কর্তৃপক্ষ বাধ্য হয়ে নাটকটি বন্ধ করে দেন। অর্থাৎ বাংলাদেশ জুড়ে এই ঘটনা চলছে। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের মেইনস্ট্রিম সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল এই ঘটনাগুলোকে নিয়ে সেভাবে সরব হচ্ছে না, কিন্তু সমাজ মাধ্যমে বহু মানুষ এই বিষয়গুলো নিয়ে সরব হয়েছে। তাই আমরা জানতে পারছি, অনেকে এটাকে বলছেন যে ভারত ইচ্ছাকৃতভাবে এই ন্যারেটিভটা তৈরি করতে চাইছে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত। কিন্তু জুলাই মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত 2500-এরও বেশি এমন ঘটনা ঘটেছে, যার থেকে প্রমাণিত হয় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিপন্নতা প্রতিদিন বাড়ছে। আসলে মোহাম্মদ ইউনূস সরকার দাঁড়িয়ে আছে জামাতের উপর নির্ভর করে, এবং জামাত ইসলামী শাসন চায়। তাদের মতে ইসলামী শাসন আছে আফগানিস্তানে, ইরানে, সৌদি আরবে। অর্থাৎ সারিয়া প্রবর্তন তারা করতে চায়, স্ট্রিক্ট কিছু প্রিন্সিপাল, কিছু ইসলামিক অনুশাসন। কিন্তু বাংলাদেশের মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের কথা ছেড়ে দিন, তারা ছত্রভঙ্গ, কিন্তু তাদের এখনো জনসমর্থন আছে, ভোটার আছে, সেটাও কম নয়, 36%। বিএনপি ছন্নছাড়া অবস্থায়, তাদের কিন্তু জনসমর্থন আছে, মাসল পাওয়ার আছে, আর্থিক বল আছে, কিন্তু জামাতের কূটকৌশলের সঙ্গে তারা পেরে উঠছে না। এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে জামাতের এই সখ্য, তারা ঠিক বুঝে উঠতে পারছে না যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে। এই সুযোগে জামাত জুডিশিয়ারিতে, পুলিশে, সেনাবাহিনীতে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব পদে নিজেদের মতাদর্শের অনুসারী লোকজনদের বসিয়ে দিয়েছে। অর্থাৎ এরা এখন বাংলাদেশের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবে। এই যদি পরিস্থিতি হয়, বাংলাদেশে সেকুলার রাজনীতির যুগ শেষ, অসাম্প্রদায়িক রাজনীতির যুগ শেষ, মুক্তমনা মানুষদের কথা বলার স্বাধীনতা নেই। আগামী দিনে দেখবেন
বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, বাংলাদেশের পতাকায় ইসলামী চিহ্ন প্রকট হবে এবং বাংলাদেশে শরিয়া চালু করার চেষ্টা হবে। এবং সেকুলার রাজনীতির যারা কারবারি ছিলেন বাংলাদেশে, এখনো আছেন, এখনো হয়তো চাপের মধ্যে আছেন, আগামী দিনে তাদের উপর আরো চাপ বাড়বে। বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হবে, বাংলাদেশে নাটক টাটক তো খুব ভালো হয়, সেগুলোও দেখবেন অনেক বিধিনিষেধের মুখে পড়বে। গান শোনা, গান শেখা, এইসবের উপর অনেক কিছু ফতোয়া জারি হবে। পিপল টু পিপল এক্সচেঞ্জ ভারতের সঙ্গে বন্ধ হবে। মুখে জামাত বলবে যে আমরা তো ভারত বিরোধী নই, কিন্তু তলায় তলায় তারা যে কাজটা করবে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করার কৌশল তারা নেবে এবং সেই কাজে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে প্রয়োজন মতো ব্যবহার করবে। কারণ ইউনূস সরকারের চাবিকাঠি তাদের হাতে। আবার জামাত কিন্তু ইউনূসকে পছন্দ করে না। কেন? জামাতের Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে জামাতের চোখে আদর্শ মুসলমান বলতে যা বোঝায়, মোহাম্মদ ইউনূস তা নন। তিনি দাড়ি রাখেন না, তিনি টুপি পরেন না, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা আমি জানি না, তিনি ঘোষিত নাস্তিক, সমকামীদের পক্ষে সওয়াল করেছেন, এটা জামাত জানে না তা নয়। কিন্তু তা সত্ত্বেও এখনকার প্রয়োজনে, বাস্তবতার জন্য তারা মোহাম্মদ ইউনূসকে সমর্থন করছে এবং জামাত চাইছে না এই মুহূর্তে কোনো দেশে নির্বাচন হোক। দেশে নির্বাচন হলে কিন্তু জনাদেশ নিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে না। সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করবে। আবার জামাত এবং বিএনপির মধ্যে আগে যে সুসম্পর্ক ছিল সেই সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। যেহেতু জামাত অন্তর্বর্তী সরকারের উপর ছড়ি ঘোরাচ্ছে, সরকারের নিয়ন্ত্রণের চাবিকাঠি তাদের হাতে, তারা এখন নির্বাচন করতে চায় না। তারা চায় আরো অনেকদিন ইউনূস সরকার ক্ষমতায় থাকুক, তার সুফল তারা নেবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জামাতের ভাবধারায় যারা অনুপ্রাণিত তাদের আসীন করে সরকার প্রশাসন যন্ত্রের উপর তারা নিরঙ্কুশ আধিপত্য দখল করবে। যেমন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগের লোক, বিএনপির তার প্রতি কোনো প্রেম ভালোবাসা থাকার কথা নয়, কিন্তু বিএনপি বুঝতে পেরেছে শাহাবুদ্দিনকে যদি এই মুহূর্তে সরানো হয় তাহলে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জামাত মতাদর্শের লোক এবং তিনি সঙ্গে সঙ্গে তার পছন্দের একজনকে সেনাপ্রধান নিয়োগ করবেন, তাহলে পুরো রাষ্ট্র ক্ষমতা জামাতিদের হাতে চলে যাবে। বিএনপি এটা বুঝতে পেরেই শাহাবুদ্দিন যাতে রাষ্ট্রপতি হিসাবে এখন থাকেন সেটা নিশ্চিত করেছেন এবং শাহাবুদ্দিনকে অপসারণের যে উদ্যোগ নিয়েছিল ছাত্র জনতা ইউনূস, সেই উদ্যোগে জল ঢেলে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশে রাজনীতিতে এখন ইসলামিকীকরণ প্রায় সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখেছিলেন ওই ছাত্র জনতার আন্দোলনে কিভাবে মানুষকে মারা হয়েছে, পুলিশকে মেরে তালিবানের মতো ক্রেনে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই ছবি আমরা দেখেছি। তাহলে এরা কারা করে এই ধরনের নৃশংস খুন? কারা করে? আইসিস করে, তালিবান করে। বাংলাদেশের ঢাকার সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তালিবানের পতাকা নিয়ে মিছিল করেছে। তাদের হাতেই এখন ক্ষমতা। মাহফুজ হিজবুত তাহরিরের নেতা, তার গুরুকে ফরহাদ মাজার, কে সে? অতীতের আগুন খেকো বামপন্থী, এখন ইসলামী ধর্মগুরু যে ইসলামী শাসন কায়েম করতে চায়। তার মতে ধর্মনিরপেক্ষতা হচ্ছে এমন একটা জিনিস, সেটা গলায় সাপ ঝুলিয়ে রাখার মতো বিপজ্জনক। সম্পত্তিদের, মহিলাদের অধিকারের সে বিরোধী, মহিলাদের সমান অধিকারের বিরোধী। সে চায় মহিলারা অন্তপুরেই থাকুক, অর্ধেক আকাশ যেন মুক্তির স্বাদ না পায়, যেন পায়ে পা মিলিয়ে আমাদের সাথে দেশ সমাজ গঠনের কাজে এগিয়ে না আসে। এটা চায় ফরহাদ মাজার, যে হচ্ছে মাহফুজ আলমের গুরু।
মাহফুজ আলম কি সেটা ইউনূস বলেই দিয়েছেন। এখন তাহলে একদিকে বামপন্থী থেকে ইসলামী ধর্মগুরু এই ফরাদ মাজারের মতো লোক, আর অন্যদিকে জামাত, হেফাজতে ইসলাম, ছাত্র শিবির, তারাই কিন্তু বাংলাদেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। খুব আশা করেছিল ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের মাথারা যে কমলা হ্যারিস আসবে, ইউনূস তাদের কোলের ছেলে হিসাবে থেকে যাবেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে তিনি সেটা মেনে নেবেন না। তাই এখনই শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইছে ইউনূস এবং তার সহযোগীদের। দেখুন, বাইডেন প্রশাসনের ক্লিনটন অনুগামী শিবির বাংলাদেশে এই অভ্যুত্থানের পিছনে ছিল। পশ্চিমী সংবাদ মাধ্যমের একটা অংশ বলছে 2019 সাল থেকে পরিকল্পনা রচনা করা হয়েছিল এবং সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার ভেগ ধরে আমেরিকার কিছু সংস্থা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের ব্রেন ওয়াশ করে, প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করা হয়। ধাপে 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 মানুষের মনে যে অসন্তোষ ছিল হাসিনা জমানার বিরুদ্ধে, সেই অসন্তোষকে কাজে লাগিয়ে এই আন্দোলনটাকে সংগঠিত করা হয়। এটা পাকা মাথার কাজ। অনেক দিন ধরে পরিকল্পনা করে সময় বেছে নিয়ে এই আন্দোলনটা করা হয়েছে। যদি হাসিনা আমেরিকার দাবিগুলো মেনে নিতেন, যে বাংলাদেশের কোয়াডের সদস্য হওয়া, বোয়িং বিমানের বরাত দেওয়া আর সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জে আমেরিকার হাতে তুলে দেওয়া, হাসিনা আজন্ম বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু হাসিনা সেটাই রাজি হয়নি, তার মাসুল তাকে দিতে হচ্ছে। হাসিনা স্বৈরাচারী শাসক, তাকে সমর্থন করার কোনো কারণ নেই। হাসিনার আমলেও সংখ্যালঘুরা বিপন্ন ছিলেন, কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে তাদের বিপন্নতা সব রেকর্ড ছাপিয়ে গেছে। চট্টগ্রামের যে ঘটনাটা ঘটেছে, ইউনূসের সরকার যে ন্যারেটিভ তৈরি করে খাওয়াতে চাইছে সেটা একদম বিশ্বাসযোগ্য না। ইউনূস জমানায় মেনস্ট্রিম টিভি চ্যানেল, সংবাদপত্র সবটাই সরকারের কেজ প্যারট হয়েছে। সরকারের শেখানো বুলি তারা আওড়ে যাচ্ছে। মাটিতে নেমে গ্রাউন্ড রিপোর্টিং করার যে একটা ব্যাপার আছে সংবাদপত্রের, সংবাদ টিভি চ্যানেলের, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তারা করছে না। সমাজ মাধ্যমে বহু মানুষ সক্রিয়, সেই জন্য খবরগুলো বাইরে আসছে। আমি জানি না চট্টগ্রামের ঘটনার অভিঘাত কতদূর পড়বে। ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। ইতিমধ্যে কূটনৈতিক স্তরে ভারতবর্ষ তাদের অসন্তোষ জানিয়েছে, ইউনূসকে বলেছেন যে আপনি সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। প্রধানমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো অদল বদল হয়নি, বরঞ্চ যত দিন যাচ্ছে তত পরিস্থিতি খারাপ হচ্ছে। এবং অনেকে বলছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করার পথে হাঁটছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। পিছনে মদত রয়েছে জামাত, হেফাজতে ইসলাম, ছাত্র শিবিরে। তারা বাংলাদেশে যতটুকু সেকুলার রাজনীতি অবশিষ্ট ছিল সেটাকে মুছে দিয়ে সম্পূর্ণ ইসলামাইজেশন করতে চাইছে। ওই বললাম স্লোগান উঠেছিল, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। এরকম চলতে থাকলে আমাদের নাকের ডগায় দ্বিতীয় একটা আফগানিস্তান তৈরি হবে, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, মেয়েরা পর্দানসীব হবেন এবং সমস্ত ধরনের গণতান্ত্রিক রীতিনীতি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শরিয়া চালু করার উদ্যোগ নেওয়া হবে। জামাত কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। তারা এখন ক্ষমতার স্বাদ পেয়েছে, তাই ক্ষমতার উপর থেকে তারা তাদের রাশ আলগা করতে দেবে না। তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, চায়নি। আবার বাংলাদেশের একটা অংশের মানুষ জামাতকে সমর্থন করেন, জামাতের প্রতি সমর্থন আছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, ধরুন বিএনপি বলুন, জাতীয় পার্টি বলুন, আওয়ামী লীগ বলুন,
তাদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং নেতাদের ব্যক্তিগত জীবনের অনেক কলঙ্ক, যেটা বাংলাদেশের মানুষ জানে। সেদিক থেকে দেখতে গেলে জামাতের যিনি প্রধান আছেন ডক্টর শফিকুর রহমান, একজন ডাক্তার, সচ্ছল পরিবারের লোক, তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। তিনি একটা মতাদর্শে বিশ্বাস করেন, সেই মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে চান, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ নেই। সিলেটে তিনি একটা মহিলাদের জন্য মেডিকেল কলেজ করেছেন, আরো কিছু ব্যবসা আছে তার। তিনি কিন্তু বর্তমানে প্রচন্ড অ্যাক্টিভ হয়ে গেছেন। এবং বাংলাদেশের যারা সুশীল সমাজ, আওয়ামী লীগের যারা বিরোধী, যারা বিএনপি জামাত যখন জোটে ছিল, তারা জামাতের প্রশংসা খুব একটা করতো না, বিএনপির কথাই বলতো। এখন যেহেতু বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব তৈরি হয়ে গেছে, তারা কিন্তু জামাতের ন্যারেটিভটাকে পাকাপোক্ত জায়গা দিতে সরব হয়েছেন। বাংলাদেশের সুশীল সমাজের একটা অংশ। তাই বিএনপির পক্ষে মানুষের সমর্থন আছে, সংগঠন আছে, তাদের মাসেল পাওয়ার, মানি পাওয়ার সব আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে থেকে নীরবে মেটিকিউলাসলি সমস্ত সরকারের গুরুত্বপূর্ণ পদে জামাত যেভাবে তার অনুগামীদের নিয়োগ করছে, বিএনপি কিচ্ছু করতে পারছে না। বায়াতুল মোকাররমের যিনি খতিব নির্বাচিত হয়েছেন বা গ্র্যান্ড মুফতি, বায়াতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, তিনি জামাতের লোক। অনেকে বলছেন বিগত 100 বছরে এরকম খতিব আসেনি। তাহলে সব জায়গাতেই জামাতের লোকেরা ভরে গেছে। এবং জামাত ইসলামী শাসন চায়, শরিয়া চায়, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। ইউনূসকে পুতুল হিসাবে সামনে রেখে তারা বাংলাদেশের প্রশাসনে, রাজনীতিতে ব্যাপকভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং করে যাচ্ছে, এবং সেনাবাহিনীতেও করেছে, পুলিশ বাহিনীতেও করেছে। এবং তারা নির্বাচন চায় না। নির্বাচন যদি হয়, অনেকে বলছেন যে বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে, সেখানে জামাত কিন্তু হালে পানি পাবে না। বিএনপির সঙ্গে তাদের গাঁটছড়া ভেঙে গেছে। পরবর্তীকালে ছাত্ররা যদি কোনো দল গঠন করে, সেই দলের সঙ্গে জামাতের বোঝাপড়া হতে পারে। জামাত সেটাই চাইছে। তাই এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, জামাতের এখন যে প্রভাব, সেই প্রভাব তখন থাকবে না, সেই জন্য তারা নির্বাচন চাইছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় আবার ক্ষমতায় আসলে সমস্ত অঙ্ক কিন্তু ওলট পালট হয়ে যাবে। খুব আশা করেছিলেন ইউনূস যে ডেমোক্র্যাট কমলা হ্যারিস জিতবেন, তার গতি পাকাপোক্ত হবে, কিন্তু সেটা হচ্ছে না। ট্রাম্প নির্বাচনের আগেই বলেছেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন, তাদের উপর অত্যাচারকে তিনি ভালোভাবে দেখছেন না। হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে বসার পর ট্রাম্প কিন্তু ইউনূসকে সবক শেখাবেন। আর ইউনূস পশ্চিমী দুনিয়ার অনেকের প্রিয় পাত্র হলেও রিপাবলিকানদের সঙ্গে তার সম্পর্ক কোনো কালেই মধুর ছিল না। তিনি ডেমোক্র্যাটদের, বিশেষ করে ক্লিন্টন দম্পতির খুব ঘনিষ্ঠ ছিলেন। কমলা হ্যারিস যেহেতু হোয়াইট হাউসের আসছেন না, ট্রাম্পের হাতেই আগামী 4 বছর আমেরিকার ভাগ্য, সুতরাং ইউনূসকে কিন্তু এবার ব্যাগ গোছানোর জন্য প্রস্তুতি নিতে হবে। এবং তার সব উপদেষ্টা, জঙ্গিদের মদতদাতা আসিফ নজরুল, তৈরি থাকুন। আপনাদের অনেক প্রশ্নের জবাবদিহি করতে হবে বাংলাদেশের জনতার কাছে।